আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। দর্শক, আপনারা জানেন আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সকে প্রথমবারের মতো টেলিফোন ইন্টারভিউ দিয়ে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলের সিনিয়র নেতাদের নিয়ে ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা দিয়েছেন। সরকার একাধিক সূত্র বলছে, শেখ হাসিনার দেশে ফেরার বিষয়টি নিয়ে সরকারের শীর্ষ মহলের মধ্যে দুটি ধারা কাজ করছে। বিশেষ করে কোন প্রক্রিয়ায় তাকে ফেরত আনা হবে, তিনি কি নিজে আসবেন নাকি ভারত সরকার প্রত্যর্পণ চুক্তির মাধ্যমে তাকে ফেরত দিবেন, শেখ হাসিনা ফিরে আসার পর তার বিরুদ্ধে কি ধরনের ব্যবস্থা গ্রহণ করা হবে, এ নিয়ে গত কয়েকদিনে সরকারের শীর্ষ একাধিক ব্যক্তি কয়েক ধরনের ভিন্ন ভিন্ন বক্তব্য দিয়েছেন। খোদ আইসিটির চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম 3 দিনের মধ্যে 3 ধরনের বক্তব্য দিয়েছেন। আবার ভারতের পক্ষ থেকে শেখ হাসিনার ঘোষণা নিয়ে কোনো প্রতিক্রিয়া জানানো না হলেও দেশটি বলছে প্রত্যর্পণের বিষয়টি সম্পূর্ণ আইনি প্রক্রিয়া, সে প্রক্রিয়া চলমান আছে। আর শেখ হাসিনার বিষয়ে ভারতের অবস্থান আগের মতোই আছে, সেটি হলো তিনি ভারতে আছেন অতিথি হয়ে, তার ইচ্ছে অনুযায়ী ভারতে থাকবেন। তবে রয়টার্সকে দেয়া শেখ হাসিনার সাক্ষাৎকারের পর বিষয়টি আর কেবল একটি রাজনৈতিক বক্তব্যের মধ্যে সীমাবদ্ধ নেই। সরকার প্রত্যর্পণ উদ্যোগ, সরকারের শীর্ষ মহলের প্রতিক্রিয়া এবং বাংলাদেশ ভারত সম্পর্ক নিয়ে নতুন আলোচনা, সব মিলিয়ে এটি এখন বিচার, কূটনীতি ও রাজনীতির সংযোগ স্থলে দাঁড়িয়ে থাকা একটি গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে দাঁড়িয়েছে। কূটনৈতিক সূত্রগুলো বলছে, শেখ হাসিনার ফেরার বিষয়টি নিয়ে ভারতের সঙ্গে বাংলাদেশের অনানুষ্ঠানিক আলোচনা বেশ কিছুদিন আগে শুরু হয়েছে। ভারতের সাথে আলোচনা ছাড়া যে শেখ হাসিনার ফেরার বিষয়টি চূড়ান্ত হবে না, সেটার ইঙ্গিত মিলেছে সরকারের 2 শীর্ষ ব্যক্তির কথায়। কূটনৈতিক সূত্রগুলো বলছে, শুধু ভারতই নয়, এই আলোচনায় পশ্চিমা 2টি দেশ ও একটি আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিও আছেন। এই আলোচনায় 2টি বিষয় শুরু হওয়া হলেই সরকারের শীর্ষ ব্যক্তিদের বক্তব্যের ধরন আবারও পাল্টে যেতে পারে, এমন ইঙ্গিত পাওয়া গেছে কূটনৈতিক সূত্রগুলো থেকে। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। 10 জুলাই প্রথমবারের মতো শেখ হাসিনা রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে তার দেশে ফেরার সময় উল্লেখ করেছিলেন। যদিও তিনি সুনির্দিষ্ট দিনক্ষণের কথা বলেননি, তবে বলেছেন তিনি দেশে ফিরলে তাকে গ্রেফতার করা হতে পারে, এমনকি মেরে ফেলাও হতে পারে। তা সত্ত্বেও তিনি ডিসেম্বরে তার দলের সিনিয়র নেতাদের নিয়ে বাংলাদেশে ফিরে আত্মসমর্পণ করবেন এবং আইনি প্রক্রিয়া লড়বেন। তার দেশে ফেরার এই ঘোষণা নিয়ে এখন পর্যন্ত সরকারের শীর্ষ মহলের 5 জন ব্যক্তি প্রকাশ্য ও আনুষ্ঠানিকভাবে মন্তব্য করেছেন। সরকার অবস্থান কি তা জানিয়েছেন। এরা হলেন বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ, প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা জাহিদুর রহমান, আইনমন্ত্রী আসাদুজ্জামান এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। এদের গত কয়েকদিনের কথাগুলো পাশাপাশি রেখে যদি আপনি দেখেন, তাহলে দেখা যাবে এদের এক একজন এক এক রকম বক্তব্য দিয়েছেন। প্রথমে দেখা যাক আইসিটির চিফ প্রসিকিউটর কি বলেছেন। তিনি গত 10 দিনের মধ্যে শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে 3 ধরনের বক্তব্য দিয়েছেন। প্রথম, গত 5 জুলাই নিজ কার্যালয়ে সাংবাদিকদের আইসিটির চিফ প্রসিকিউটর বলেছিলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফিরতে কোনো আইনি বাধা নেই। তিনি সেদিন বলেছিলেন, শেখ হাসিনার উচিত দেশে ফিরে নিজের বিরুদ্ধে হওয়া সাজা ও বিচারাধীন মামলাগুলোর আইনি মোকাবেলা করা। 8 জুলাই বিবিসি বাংলায় প্রকাশিত খবরে চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেছেন, ভারতের সাথে বাংলাদেশের এক্সট্রাডিশন ট্রিটি আছে এবং বন্দি বিনিময় চুক্তির আওতায় তাকে আনার সুযোগ আছে, অথবা তিনি নিজেও আসতে পারেন। বিবিসি বাংলা বলছে, চিফ প্রসিকিউটর তাদেরকে এটাও বলেছেন যে কোনো দণ্ডিত ব্যক্তি আদালতে আত্মসমর্পণ করে আইনিভাবে অভিযোগ মোকাবেলা করতে পারেন। দর্শক, 5 থেকে 8 জুলাইয়ের মধ্যে 2 দফায় চিফ প্রসিকিউটর বলেছিলেন শেখ হাসিনা নিজ থেকে ফিরতে পারবেন, কিন্তু এর 3 দিনের মধ্যে চিফ প্রসিকিউটর 180 ডিগ্রি ঘুরে গিয়ে বলেছেন উল্টো কথা। তিনি আগের অবস্থান থেকে সরে এসে 12 জুলাই বলেছেন, শেখ হাসিনার নিজ থেকে আত্মসমর্পণের সুযোগ নেই, বরং তাকে ফিরতে হবে বন্দি বিনিময় বা ভারতের সাথে থাকা প্রত্যর্পণ চুক্তির আওতায়। আর তিনি ফিরলে তাকে সঙ্গে সঙ্গে গ্রেফতার করে জেলে পাঠিয়ে দেওয়া হবে।
তার একদিন আগে চিফ প্রসিকিউটর বলেছিলেন ডিসেম্বর জানুয়ারি নয়, শেখ হাসিনাকে তারা কালকেই চান। এবার দেখি পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ কি বলেছিলেন। 9 জুলাই পররাষ্ট্র প্রতিমন্ত্রী দাবি করেছিলেন ফেরা নিয়ে শেখ হাসিনা কি বলছেন তা প্রাসঙ্গিক নয়, বরং শেখ হাসিনাকে ফেরানোর ব্যাপারে কূটনৈতিক প্রচেষ্টা তার সরকার চালিয়ে যাচ্ছে। কিন্তু মাত্র 4 দিনের মধ্যে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সুর বদলাতে দেখা গেছে। 13 জুলাই তিনি বলেছেন শেখ হাসিনা সাজাপ্রাপ্ত আসামি আত্মসমর্পণ করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। তিনি ওই দিন দাবি করেছেন যে কোনো আসামি যদি আত্মসমর্পণ করেন তাহলে বাংলাদেশের বিদ্যমান আইনের আওতায় যা প্রয়োজন সেটাই হবে। যেভাবে যার কাছে শেখ হাসিনা আত্মসমর্পণ করুক বা বাংলাদেশে এসে আত্মসমর্পণ করুক, প্রক্রিয়া একই, ওনাকে জেলে যেতে হবে। দর্শক খেয়াল করে দেখুন, প্রথমে চিফ প্রসিকিউটর এবং পরে বিএনপি সরকার পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেছিলেন শেখ হাসিনার যেখানে ইচ্ছে সেখানে আত্মসমর্পণ করতে পারেন, কিন্তু তাকে গ্রেপ্তার করা হবে। অথচ তার একদিনের মধ্যে সরকার 2 মন্ত্রী সংসদে দাঁড়িয়ে বলেছেন একেবারেই ভিন্ন কথা। 14 জুলাই বাংলাদেশের জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন শেখ হাসিনার আত্মসমর্পণের কোনো সুযোগ নেই। প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী তাকে দেশে ফিরিয়ে আনার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক পত্র পাঠানো হয়েছে। দেশে ফিরিয়ে এনে তাকে গ্রেফতার করা হবে এবং আদালতের রায় কার্যকর করা হবে। পরদিন মানে 15 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠানে তিনি একই ধরনের কথা বলেছেন। স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সুর মিলিয়ে 14 জুলাই আইনমন্ত্রী আসাদুজ্জামান সংসদে বলেছেন বাংলাদেশের প্রচলিত আইনে শেখ হাসিনা সহ আওয়ামী লীগের দণ্ডপ্রাপ্ত নেতাদের আত্মসমর্পণের কোনো সুযোগ নেই। তারা মূলত দণ্ডপ্রাপ্ত আসামি, তাই বাংলাদেশের সীমানায় পা রাখার সঙ্গে সঙ্গেই তাদের গ্রেফতার করা হবে। এবার দেখি প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা জাহিদুর রহমান কি বলেছেন শেখ হাসিনার দেশে ফেরার ব্যাপারে। আইন ও স্বরাষ্ট্রমন্ত্রী যেখানে বলছেন শেখ হাসিনা নিজে থেকে আত্মসমর্পণের সুযোগ নেই, সেখানে জাহিদুর রহমান শেখ হাসিনা দেশে ফিরলে তাকে স্বাগত জানানোর কথা বলেছেন। তার ন্যায় বিচার প্রাপ্তি নিশ্চিত করার প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি। 14 জুলাই শেখ হাসিনার ফেরার ঘোষণা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে সরকার অবস্থান জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টা। জাহিদুর রহমান বলেছেন শেখ হাসিনার আসার ব্যাপারে তারা যেহেতু চেষ্টা করছেন সে কারণে উনি যদি আসেন ওয়েলকাম। প্রধানমন্ত্রীর উপদেষ্টার বক্তব্যে পরিষ্কার, তারা চান শেখ হাসিনা দেশে ফিরে আসুক। প্রধানমন্ত্রীর উপদেষ্টা আরো বলেছেন শেখ হাসিনার মৃত্যুদণ্ড হয়েছে, তিনি আসবেন, তাকে প্রত্যর্পণ করে আনার চেষ্টাও করছেন বলে তিনি জানিয়েছেন। ডক্টর জাহিদের এই কথার অর্থ হলো শেখ হাসিনা আসুক সেটা সরকার চায়, পাশাপাশি সরকার চেষ্টা করছে ফিরিয়ে আনতে। তিনি দাবি করেছেন সরকার শুরু থেকে তাকে দেশে ফিরিয়ে আনার চেষ্টা করছে, তিনি যদি দেশে আসেন সরকার তাকে স্বাগত জানাবে। এ বিষয়ে ভুল ব্যাখ্যা দেওয়ার সুযোগ নেই। সরকারের লক্ষ্য একটাই, ন্যায় বিচার নিশ্চিত করা। জাহিদুর রহমান, শামা ওবায়েদ, এমনকি চিফ প্রসিকিউটরের প্রথম দিকের বক্তব্য থেকে পরিষ্কার শেখ হাসিনা নিজে থেকে ফিরে আসতে পারেন এবং সরকার তাকে স্বাগত জানাবে। অথচ সরকারের স্বরাষ্ট্র ও আইনমন্ত্রী বলছেন একেবারে উল্টো কথা। সরকার একাধিক সূত্র বলছে শেখ হাসিনার ফেরার বিষয়টি নিয়ে কূটনৈতিক পর্যায়ে আলোচনা অনেকখানি এগিয়ে গেছে। এই আলোচনা এখন যে পর্যায়ে আছে সেটির মূলত দুটো বিষয় আটকে আছে। একটি হলো তিনি কোন প্রক্রিয়ায় ফিরবেন এবং ফেরার পর কি ধরনের ব্যবস্থা নেওয়া হবে। এই দুটো ক্ষেত্রে আলোচনার সফলতা নির্ভর করছে ভারতের সাথে সমঝোতার উপর। সেটির কিছুটা ইঙ্গিত পাওয়া যায় প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমানের কথা থেকে। জাহিদুর রহমান 14 জুলাইয়ের সংবাদ সম্মেলনে বেশিরভাগ মন্তব্যই করেছেন শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে। বিডি নিউজ 24-এ তার বক্তব্যের অনেকখানি প্রকাশিত হয়েছে। সেখানে দেখা যাচ্ছে জাহিদুর রহমান শেখ হাসিনার ফেরা নিয়ে বলেছেন উনি আসলে কিভাবে আসবেন প্রক্রিয়াটা ঠিক হয়ে যাবে। তিনি জানেন না শেখ হাসিনা কিভাবে কি করবেন। শেখ হাসিনার ফেরার ব্যাপারে ভারতকে ইঙ্গিত করে জাহিদুর রহমান বলেছেন উনি ওখানে কিভাবে আছেন এগুলো ওই রাষ্ট্র জানে, উনি যদি আসতে চান ওই রাষ্ট্র আমাদের রাষ্ট্রের সাথে কথাবার্তা বলে ব্যবস্থা করবে, ওটা প্রক্রিয়া পদ্ধতিগত ব্যাপার, আটকে থাকবে না।
দর্শক খেয়াল করে দেখুন, শেখ হাসিনার ফেরার প্রক্রিয়া নিয়ে ভারত ও বাংলাদেশ সরকারের সমঝোতা বা বোঝাপড়ার বিষয়টির দিকে পরিষ্কার ইঙ্গিত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা। তিনি আরো বলেছেন, শেখ হাসিনা আসলে আমাদের সাথে দুই পক্ষে যোগাযোগ হয়ে যদি আসেন ফাইন, উনি মামলা ফেস করবেন। মামলার জন্য আইসিটিতে এখন বিদেশি আইনজীবী আনারও সুযোগ আছে। পৃথিবীর শ্রেষ্ঠতম আইনজীবী তিনি আনুন, তিনি তাকে ডিফেন্ড করার চেষ্টা করুন। শুধু প্রধানমন্ত্রীর উপদেষ্টাই নন, সরকারের শীর্ষ মহলের আরো অনেকে বলেছেন বিষয়টি নিয়ে ভারতের সাথে আলোচনা চলছে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ গত 13 জুলাই সাংবাদিকদের বলেছেন, শেখ হাসিনার বিষয়ে ভারতের সঙ্গে কূটনৈতিক চ্যানেলে আলোচনা চলমান আছে। ভারতের সঙ্গে তাদের যে চলমান কথাবার্তা ডায়লগ হয়, তখন সব সময় এই সাবজেক্ট থাকে আলোচনায়, এমনটাই তিনি সাংবাদিকদের জানিয়েছিলেন। 12 জুলাই আইসিটির চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম সাংবাদিকদের বলেছিলেন, শেখ হাসিনা বাংলাদেশ ও ভারতের সরকারের পারস্পরিক সমঝোতা ছাড়া দেশে এসে সরাসরি আত্মসমর্পণ করতে পারবেন না। সরকার ও কূটনৈতিক সূত্রগুলো বলছে, শেখ হাসিনার ঘোষণা দেওয়ার আগে থেকেই এই আলোচনা শুরু হয়েছিল। এই আলোচনায় শুধু ভারত নয়, দুটো শক্তিশালী পশ্চিমা দেশের প্রতিনিধি এবং বাংলাদেশের দাতা গোষ্ঠী হিসেবে পরিচিত একটি আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিও আছেন। বাংলাদেশ সরকার একটি পক্ষ থেকে শেখ হাসিনার প্রত্যর্পণ ও বিচারিক প্রক্রিয়ার উপর জোর দেওয়া হচ্ছে, কিন্তু যেহেতু এরই মধ্যে বাচ্চু রাজাকারের মতো যুদ্ধাপরাধের দায়ে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামির দণ্ড স্থগিত করা হয়েছে এবং তাকে জেলে যেতে হয়নি, এমন নজির থাকায় ব্যাক ফুটে আছে সরকারের পক্ষটি। সে কারণে সরকারের শীর্ষ মহল থেকে ভিন্ন ভিন্ন বক্তব্য দিতে দেখা যাচ্ছে। এদিকে ভারতের পক্ষ থেকে শেখ হাসিনার ঘোষণা নিয়ে আনুষ্ঠানিকভাবে কিছু না বলায় সরকারের জন্য পরিস্থিতি আরো কঠিন হয়ে যাচ্ছে। 14 জুলাই ভারতের নয়াদিল্লিতে দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিং এ রয়টার্সকে দেয়া শেখ হাসিনার সাক্ষাৎকার প্রসঙ্গে ভারতের মনোভাবের কথা জানতে চান এক সাংবাদিক। তিনি জানতে চান, শেখ হাসিনার নিরাপদ প্রত্যাবর্তন নিয়ে বাংলাদেশ সরকারের সঙ্গে ভারত সরকারের আলোচনা হয়েছে কিনা। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল সরাসরি এই প্রশ্নের কোনো উত্তর দেননি, বরং তিনি কথা বলেছেন প্রত্যর্পণ নিয়ে। তিনি বলেছেন, যে কোনো প্রত্যর্পণই আইনি বিষয়ে, আইনি প্রক্রিয়াতেই এর নিষ্পত্তি হবে। শেখ হাসিনার বিষয়ে ভারতের মনোভাবের কোনো বদল ঘটেনি বলে উল্লেখ করেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। দর্শক, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিচারের জন্য দেশে ফেরাতে 2024 সালের আগস্টের পর থেকে একাধিকবার নয়াদিল্লিকে চিঠি পাঠিয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ সরকার। তবে শুরুতে এ বিষয়ে ভারতের তরফে হ্যাঁ না কোনো জবাব আসেনি। সবশেষ গত এপ্রিলে নয়াদিল্লিতে এক ব্রিফিং এ জয়সওয়াল বলেছিলেন, শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে ঢাকা যে অনুরোধ জানিয়েছে তা আইনি ও বিচারিক পন্থায় পর্যালোচনা করা হবে। এবারও সবশেষ শেখ হাসিনার প্রত্যর্পণ প্রশ্নে সেই আইনি পন্থার কথাই শোনালেন জয়সওয়াল। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বছরখানেক আগে জানিয়ে দেন, শেখ হাসিনা যতদিন মনে করবেন ততদিন ভারতে থাকবেন। ভারত সরকার কখনো এই ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেবে না। রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশ সরকার বারে বারে তাকে ফেরত চাইছে, সেই কারণে তিনি নিজেই ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তিনি আরো বলেছেন, তার মৃত্যুদণ্ডের সাজা হয়েছে জেনেও ঝুঁকি মাথায় নিয়ে তিনি ফিরে যেতে চান। এমন ঘোষণার পর পরিস্থিতি হঠাৎ করে বাংলাদেশ সরকারের জন্য জটিল হয়ে গেছে, কারণ শেখ হাসিনার সম্ভাব্য প্রত্যাবর্তনের প্রশ্নটি দক্ষিণ এশিয়ার বৃহত্তর কূটনৈতিক বাস্তবতা, ঢাকা দিল্লি সম্পর্ক এবং সাম্প্রতিক ভূরাজনৈতিক পরিবর্তনের সঙ্গেও নিবিড়ভাবে যুক্ত। সরকার একটি পক্ষ বলছে, বাংলাদেশ সরকার প্রত্যর্পণের কথা বললেও শেখ হাসিনার ক্ষেত্রে এই বিষয়টি খাটে না। বাংলাদেশ তাকে পলাতক আসামি বলে বিচার শুরু করলেও ভারতের চোখে তিনি একজন অতিথি, কারণ বাংলাদেশ বিমান বাহিনীর বিমান তাকে দিল্লি পৌঁছে দিয়ে গিয়েছিল। বাংলাদেশ প্রশাসনের তরফে নয়াদিল্লিকে জানানো হয়েছিল, প্রধানমন্ত্রী নিরাপত্তা নিশ্চিত করার জন্যই তার দেশ ত্যাগ জরুরি হয়ে পড়েছে। সেই সঙ্গে ভারতে তাকে আশ্রয় দেওয়ার অনুরোধ জানানো হয়। ওয়াকিবহাল মহলের খবর, এই সংক্রান্ত আলোচনায় দুই দেশের সেনাবাহিনীর মধ্যেও আলোচনা হয়েছিল। ভারতের তৎকালীন সেনা প্রধানের সঙ্গে টেলিফোনে দীর্ঘ সময় কথা বলেন বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। ফলে ভারত সরকারের পক্ষে কোনোভাবেই শেখ হাসিনাকে
পলাতক আসামি হিসেবে বিবেচনা করার অবকাশ নেই। স্বভাবতই বন্দি প্রত্যর্পণ চুক্তি শেখ হাসিনার ক্ষেত্রে খাটবে না। এখন এই পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। দেখা হবে আগামী পর্বে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। সম্মানিত দর্শক, আপনারা কি টের পাচ্ছেন যে সরকারের কাজকর্মে কোনো ধারাবাহিকতা নেই? সারা বাংলাদেশে আইন শৃঙ্খলা যে অবনতি এবং একই সঙ্গে পাল্লা দিয়ে পুলিশের মধ্যে যে অস্থিরতা, সেই অস্থিরতার কারণে কি হচ্ছে, পুরো সরকারের যে পুরো কর্মকাণ্ড প্যারালাইজড হয়ে যাচ্ছে। একটা একটা করে শুরু করি। প্রথমে আইন শৃঙ্খলার দিকে যদি আপনি তাকান, আপনি দেখবেন যে এমন সব অপরাধ, অদ্ভুত সব অপরাধ যেগুলো হচ্ছে এই বাংলাদেশে, যা আগে কখনো কল্পনা করা যেত না। চাঁদাবাজি হোক কিংবা পাওনা টাকা আদায়ের জন্য হোক, বরিশালে যে ঘটনাটি ঘটেছে, একজন ভুক্তভোগী বয়স্ক মানুষ তার অন্ডকোষ চেপে ধরে তার সঙ্গে যে নির্মম এবং নিষ্ঠুর আচরণ করা হয়েছে, গালাগালি, মানে একটা অপ্রতিরোধ্য অবস্থা। মানে এরকম দুঃসাহস, উগ্রবাদী আচরণ, জঙ্গিবাদী আচরণ আমরা এই বাংলাতে কখনো দেখিনি। এরপরে ধরুন, এই যে কি একটা কমব্যাক্ট অপারেশন নামে কি একটা সংগঠন করেছে, যাত্রাবাড়িতে তারা কুমফু ক্যারাত শেখাচ্ছিল, এদেরকে পুলিশ ধরেছে। লম্বা লম্বা চুল, একেবারে অল্প বয়স্ক, তারা সেই শুধুমাত্র শারীরিক চর্চা নয়, এর সঙ্গে সেই আরো যে সকল ভিডিও সামনে চলে আসছে, আর যে সকল কথাবার্তা হচ্ছে, এবং এদের যে বডি ল্যাঙ্গুয়েজ, চোখের চাহনি, এর মধ্যে আপনি ভবিষ্যতের বাংলাদেশ এবং চলমান বাংলাদেশ বুঝতে পারবেন যে সমাজের কোন কোন জায়গাতে আমাদের আসলে ক্ষত তৈরি হয়ে গেছে, গর্ত তৈরি হয়ে গেছে। এদের পক্ষে এক শ্রেণীর লোক কথা বলছে, আর এদের বিপক্ষে রাষ্ট্র, সরকার, বিএনপি অন্য কথা বলছে। আর দেশের বাইরে এই দৃশ্যগুলো নিয়ে যে চলচ্চিত্র তৈরি হচ্ছে, যা কিনা পুরো রাষ্ট্র ব্যবস্থা, রাষ্ট্রীয় কাঠামো, নতুন সরকারের যে স্থিতি অবস্থা, সবকিছু প্রশ্নের মুখে ফেলে দিয়েছে। আপনি যদি আইন অঙ্গনে যান, সেখানে গিয়ে দেখবেন যে সুপ্রিম কোর্টে, যেটা বার কাউন্সিল বলেন, বাংলাদেশ বার কাউন্সিল, কিংবা ধরুন অ্যাটর্নি জেনারেলের অফিস, তারপরে সেখানে সরকার দলীয় আইনজীবী যারা আছেন, তারা, এদের মধ্যে যে অন্তর্কলহ, দ্বন্দ্ব, সংঘাত, বিবাদ, বিসংবাদ, সবকিছু এত চরম আকার ধারণ করেছে, যার ফলে উচ্চ আদালত থেকে নিম্ন আদালতের পুরো বিচার ব্যবস্থা এতটা মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে, যেটি ইতিপূর্বে কখনো হতো না। এমনি জমানাতে প্রায় সকল বিচারালয় একেবারে নিহায়াত শুধু তারিখ পরিবর্তন করার, নতুন একটা তারিখ দেওয়া, এই কাজের মধ্যেই তাদের দৈনন্দিন কর্মপরিধি তারা সীমাবদ্ধ রেখেছে। গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত দেওয়া, কোনো মামলা নিষ্পত্তি করা, ঝুঁকি নেওয়া, এই জিনিসগুলো আসলে আইন আদালতে গত 18 মাসে, অর্থাৎ ইউনূস জমানাতে যেটা হয়নি, সেটি এই বিএনপির জমানাতে এসেও হচ্ছে না। অধিকাংশ এখানে যে সকল দুর্নাম, বদনাম, ঘুষ, দুর্নীতি, অনিয়ম, মারামারি, কাটাকাটি, যা কিছু শোনা যাচ্ছে, যা কিনা আমাদের পুরো সিস্টেম তার মধ্যে একটা কলঙ্ক তৈরি করে ফেলেছে। এরপর যেটি হচ্ছে, সেটি হলো দেশ এবং বিদেশের যে রাজনৈতিক পরিবেশ পরিস্থিতি। ভারতের সঙ্গে আমাদের কেমন সম্পর্ক যাবে, পাকিস্তানের সঙ্গে কেমন সম্পর্ক, আমেরিকার সঙ্গে কেমন সম্পর্ক, চীনের সঙ্গে কেমন সম্পর্ক, মায়ানমারের সঙ্গে কেমন সম্পর্ক, এগুলো নিয়ে প্রায় প্রতিদিনই আমরা
নিত্য নতুন গীত শুনছি। সামাজিক মাধ্যমে জামাতের যারা লোকজন তারা এক ধরনের কথা বলছেন, বিএনপির লোকজন তো আসলে এই মুহূর্তে ওইভাবে কেউ কথা বলছেন না, আর আওয়ামী লীগের লোকজন রীতিমতো ফাটিয়ে ফেলছেন, ইচ্ছা মতো তথ্য দিচ্ছেন, অপতথ্য দিচ্ছেন, বানোয়ার তথ্য দিচ্ছেন, এবং সেইগুলো ধরুন যদি আওয়ামী লীগের 5 থেকে 6 কোটি লোক সেই তথ্যগুলোকে নাড়াচাড়া করে, আর তার সঙ্গে সঙ্গে যদি বিএনপি জামাতের 5% to 10% লোকের দ্বারা ইনফ্লুয়েন্স হয়, পুরো সরকার ব্যবস্থার মধ্যে একটা ঝাঁকুনি লেগে যায়। এবং এই অবস্থাতে সরকার গত 4 মাসে দাঁড়িয়ে একটা কাজ করবে এবং সেই কাজের একটা ধারাবাহিকতা বজায় রাখবে, এটি সম্ভব হচ্ছে না। পুলিশের নিয়োগ বদলি নিয়ে যা কিছু হচ্ছে একেবারে ওপেন সিক্রেট। একজন ওসি পদে নিয়োগ পেতে কয় টাকা লাগে, এসপি পদে নিয়োগ লাভ করতে কত টাকা লাগে, এসপি ওসি বা 25 বছর চাকরি হয়ে গেছে এরকম অভিজ্ঞতা সম্পন্ন কর্মকর্তা, একেবারে এডিশনাল আইজি পর্যন্ত, মানে কনস্টেবল থেকে এডিশনাল আইজি পর্যন্ত টার্গেট করে করে যেভাবে চাকরি থেকে বাদ দেওয়া হচ্ছে, যদি চাকরিতে থাকতে চাও এটা করতে হবে, আর যদি চলে যেতে চাও চলে যাও। এরপরে যে জায়গাগুলো ভ্যাকুয়াম খালি হচ্ছে সেই জায়গায় যারা নিয়োগ পেতে চাও তাদেরকে এই কাজগুলো করতে হবে। আপনারা আশা করি বুঝতে পেরেছেন। এর ফলে পুরো পুলিশ বাহিনীর মধ্যে যেটিকে বলা হয় বেদনা, প্যানিক, এগুলো ছড়িয়ে পড়েছে। ইউনূস জামানাতে যে সকল জামাতপন্থী কর্মকর্তারা নিয়োগ লাভ করেছেন তাদের একটা বিরাট অংশ আলটিমেটলি চাকরিচ্যুত হয়েছেন, অথবা এমন একটা জায়গাতে তাদেরকে ওএসডি করে বসিয়ে দেওয়া হয়েছে যেখানে বসে বসে তারা ঘোড়ার ডিম প্রসব করছেন। আওয়ামী লীগের যারা লোকজন আছেন তারা তো আগেই ঝেঁটিয়ে তাদেরকে বিদায় করে দেওয়া হয়েছে। এরপর এই সাম্প্রতিক সময় আওয়ামী লীগ ট্যাগ দিয়ে, জামাত ট্যাগ দিয়ে বা অন্য কোনো যাকে বলে অভিযোগ তাদের বিরুদ্ধে এনে পাইকারি হারে যেভাবে অবসর দেয়া হচ্ছে, নিয়োগ বদলির খরচ যাদের উপর পড়ছে, আর এর পেছনে যে সকল লেনদেন হচ্ছে বা লেনদেনের অভিযোগ হচ্ছে, সব মিলে পুরো পুলিশ বাহিনী তছনছ। একই অবস্থা সেক্রেটারিয়েটে, সচিবালয়, এমনকি সেনাবাহিনীতে যে সকল ভূতাপেক্ষা নিয়োগ হচ্ছে, যাদেরকে অবসরে চলে গেছেন এরকম অনেক কর্মকর্তাদেরকে যেভাবে প্রমোশন দিয়ে তাদেরকে মানে বেতন ভাতা সকল রাষ্ট্রীয় সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে, আমি আসলে এই ধরনের কোনো কথাবার্তা কখনো শুনিনি। ফলে কি হলো, এখন যদি আপনি 73 থেকে এই ধারাবাহিকতা টানতে থাকেন, পুরো বাহিনীর মধ্যে যা কিছু হবে এটা যে কোথায় গিয়ে শেষ হবে এবং বর্তমান প্রধানমন্ত্রী বা তার যারা ক্যাবিনেট তারা কিভাবে এটা সামাল দিবে আমার মাথায় একেবারে ঢুকছে না। অন্যদিকে অর্থনীতির যে সূচকগুলো আছে সেই সূচকগুলো সোজা না করে, ব্যবসা বান্ধব না করে যা কিছু করা হচ্ছে তাতে করে পুরো পরিস্থিতি মানে এলোমেলো হয়ে যাচ্ছে। ব্যাংক, বিমা, মানে এখানে সরকার কি টাকা ছাপিয়ে টাকা দেবে না এগুলিকে রক্ষা করার জন্য কি করবে, না দেউলিয়া আইন করে যারা খারাপ কাজ করেছে তাদেরকে দেউলিয়া ঘোষণা করবে, এই বিষয়গুলি এখনো সিদ্ধান্ত নিতে পারেনি। অন্যদিকে দেশের যে সকল বড় বড় ঋণ খেলাপি রয়েছে তাদেরকে যেমন ব্যবসায় ফেরত আনার চেষ্টা করা হচ্ছে এবং এমন প্রক্রিয়াতে চেষ্টা করা হচ্ছে যেখানে 30,000-40,000 কোটি টাকা দিলেও সেই টাকা থাকবে না। যেমন ধরেন সিটি গ্রুপ,
বাংলাদেশের বৃহত্তম গ্রুপ। এখন তাদেরকে চালু রাখার জন্য, বাঁচানোর জন্য অনেকগুলো ব্যাংক প্রায় 30,000 কোটি টাকার একটা তহবিল ঘোষণা করেছে 36টি ব্যাংক মিলে। কিন্তু সমস্যা হলো যে তারা বড় বড় দুটো প্রজেক্ট করেছে, যেই দুটো প্রজেক্টে আনুমানিক 12,000 কোটি টাকা তাদের বিনিয়োগ। তো এই দুটো প্রজেক্ট তাদের গলার কাটা। এখন এই দুটো প্রজেক্ট রেখে, এই অবস্থায় রেখে তারা কোনো অবস্থাতেই 1 লক্ষ কোটি টাকা তাদেরকে দেওয়া হলে তারা লাভে যেতে পারবে না। আর এই দুটো প্রজেক্টের জন্য বেশি দরকার হলো গ্যাস কানেকশন। সেই গ্যাস কানেকশন সরকার দিতে পারছে না, বরং এই গত 4 মাসে গ্যাসের যে সরবরাহ এটা আরো খারাপ অবস্থায় পৌঁছে গেছে। ফলে সিটি গ্রুপের ভাগ্যে কি আছে আমরা বলতে পারি না। 50,000 কর্মচারী, প্রায় 40,000 কোটি টাকার দেনা এবং 1 লক্ষ কোটি টাকার উপরে তাদের যাকে বলা হয় অন্যান্য যে লোন টোন সব মিলিয়ে আছে। মানে 40,000 কোটি টাকা হলো খেলাফি হয়ে গেছে, আর 1 লক্ষ কোটি টাকা টোটাল ঋণ। এই হলো ওদের অবস্থা। একই অবস্থা মেঘনা গ্রুপের। মেঘনা গ্রুপের অবস্থাও ভালো না। অন্যদিকে বসুন্ধরা গ্রুপ, নাভিল গ্রুপ, এস আলম গ্রুপ সহ এরকম আরো 10টি বড় বড় গ্রুপ যাদের বিরুদ্ধে সরকার মামলা করবে। ফলে কি হলো, এই সকল শিল্প প্রতিষ্ঠানগুলোতে রীতিমতো প্যানিক ছড়িয়ে পড়েছে। যা কিছু তারা চলছিল সেগুলো বন্ধ হয়ে গেছে। অনেক প্রতিষ্ঠানে 2 মাস, 3 মাস, 4 মাস যাবত তারা বেতন দিতে পারছে না বা মালিক বেতন দিচ্ছে না। তারা ধরে নিচ্ছে যেহেতু মামলা হবে বন্ধ করে দিতে হবে, কাজে এখানে আর লাশ টানার দরকার নেই, এখান থেকে যা পারো যতটুকু পারো সরিয়ে আমরা যেন ভবিষ্যতে যদি জেলে যাই, দেশের বাইরে চলে যাই, অনেকগুলো দুর্ভোগ দুর্দশাতে পড়ি, যেন কোনো মতে ডাল ভাত খেয়ে বাঁচতে পারি, বাকিটা ফিসিবিল্লাহ। এইভাবে 10টা গ্রুপের মধ্যে প্যানিক ছড়িয়ে পড়েছে। অন্যদিকে গার্মেন্টসের যে সেক্টর, হাতে গোনা বড় বড় কিছু শিল্প প্রতিষ্ঠান যারা A to Z যাদের সার্ভিস আছে, যেমন হামিম গ্রুপ, এরকম কিছু প্রতিষ্ঠান যারা চলছে, আর বাকি যেগুলো মাঝারি আকৃতির শিল্প প্রতিষ্ঠান, ছোট শিল্প প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানগুলো আসলে দাঁড়াতে পারছে না। বাজারে প্রচুর অর্ডার আছে, বায়ার আছে, কিন্তু এই জিনিসগুলো চালু করার জন্য যে বিদ্যুৎ দরকার, গ্যাস দরকার, রানিং ক্যাপিটাল দরকার, মেশিনারিজ দরকার, বিএমআরই করা দরকার, এই বিষয়গুলো করার জন্য যে ব্যাংকগুলো তাদেরকে আর্থিক সহযোগিতা দেবে, এরকম ব্যাকবোন ব্যাংকগুলোর নেই। একটা ছোট উদাহরণ দেই, যেমন ধরুন একটা প্রতিষ্ঠানকে আমি চিনি, যে প্রতিষ্ঠানের ব্যাংকের দেনা 70 কোটি টাকা। আচ্ছা, এই প্রতিষ্ঠানে 70 কোটি টাকার বিপরীতে ব্যাংকের কাছে তাদের লিয়েন দেয়া আছে মাত্র 4 থেকে 5 কোটি টাকার সম্পত্তি, এবং ব্যাংকটা একটা প্রবলেম ব্যাংক। এখন বাংলাদেশ ব্যাংকের হিসাব অনুযায়ী এই যে 70 কোটি টাকা, এটিকে রিশিডিউল করে দেওয়া হয়েছে। ভালো কথা। এখন এই প্রতিষ্ঠানটি যে আবার নতুন করে চালু করবে, চালু করার জন্য তার বেশ কিছু মেশিনারিজ লাগবে, তার কিছু ক্যাপিটাল লাগবে, অন্তত 10 থেকে 12 কোটি টাকার ক্যাপিটাল লাগবে। এই টাকাটা তার ব্যাংক থেকে নিতে হবে। এখন সেটা কিভাবে? এখন সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে সরকার একটা ফান্ড রেজ করেছে 30,000 কোটি টাকা, এরকম যে সকল রুগ্ন শিল্প তাদেরকে দেবে। এখন এই শিল্প প্রতিষ্ঠানটি হয়তো 10 কোটি 12 কোটি টাকার জন্য একবার বিজিএমইতে যাচ্ছে, একবার ব্যাংকে যাচ্ছে, একবার বাংলাদেশ ব্যাংকে যাচ্ছে, এইভাবে মানে 1 বছর চলে গেছে, কিন্তু এখন পর্যন্ত শিল্প প্রতিষ্ঠানটি চালু করতে পারেনি। আবার আরেকটা প্রতিষ্ঠানের নেতিবাচক শুনেন, তার ঋণ আছে 130 কোটি টাকা। সে এই ট্রেড পলিটিক্স করে, তার অ্যাসেট, ব্যবসা বাণিজ্য যা কিছু আসছে সব মিলে তার কাছে 2-3 কোটি টাকার সম্পত্তি নেই, কিন্তু তার ঋণ আছে 130 কোটি টাকা, তাও আবার সরকারি ব্যাংক থেকে। এখন সে কি করছে, এই যে সরকারের যে একটা সুযোগ, সেই সুযোগ নিয়ে সে হিসাবে দেখা যায় সে 50 কোটি টাকা
ঋণ নিতে পারে। 130 কোটি টাকার উপর 50 কোটি টাকা সে ঋণ নিয়ে 2-3 কোটি টাকা সে খরচ করে বাকি টাকা পকেটস্থ করার জন্য সে দিন রাত ঘোরাফেরা করছে, এবং ওই আগে যে লোক বললাম যে জেনুইন ব্যবসা করতে চায়, সে সফল না হলো দ্বিতীয় ব্যক্তি সে শতভাগ সফল হয়ে যাবে। এইরকম যে একটা ধড়িবাজ, ধান্দাবাজ একটা জাতি, একটা সম্প্রদায়, একটা গ্রুপ, একটা ব্যবসায়িক গ্রুপ, মানে এটা এই যে একটা দুর্বিষহ অবস্থা, সেই দুর্বিষহ অবস্থার মধ্যে তারা আরো ডাকাতি, রাহাজানি, ছিনতাই এগুলো করার জন্য কোমরে গামছা বেঁধে নেমেছে। অন্যদিকে বিএনপি যে সকল নামধারী, বিএনপি নামধারী দুর্বৃত্ত রয়েছে, তারপরে যাকে বলা হয় খারাপ মানুষ রয়েছে, তারাও যার যার অবস্থান থেকে এমন সব কাজকর্ম করছে যা কিনা এই সরকার যারা পরিচালনা করবে তাদের সবারই মনোবল ভেঙে দিচ্ছে। এর ফলে সরকার তার কোনো কাজের ধারাবাহিকতা রক্ষা করতে পারছে না, সরকার ঘুরে দাঁড়াতে পারছে না। শক্ত ভিত্তির উপরে সে দাঁড়িয়ে যে একটা সিদ্ধান্ত নেবে এবং সেটা বাস্তবায়ন করবে, এটা সম্ভব হচ্ছে না। আমাদের একটা কথা আছে না যে সারা অঙ্গে তোমার ব্যথা সজনী, আমি মলম লাগাবো কোথায়? তো দেশ, জাতি, সরকার, রাজনীতি প্রায় সব ক্ষেত্রে এরকম যাকে বলা হয় বড় বড় গর্ত তৈরি হয়ে রয়েছে। এখন আপনি দোষ দিতে পারেন, যেটা আওয়ামী লীগের দোষ, এটা জামাতের দোষ, এটা বিএনপির দোষ, এটা চাঁদাবাজের দোষ, এটা দুর্নীতিবাজের দোষ, কিন্তু আপনি সেটা দিয়ে মনের ঝাল মিটাতে পারেন, কিন্তু সমস্যাগুলো তার সমাধান হচ্ছে না। রাষ্ট্র সরকার তো চলছে না, আর এর সমস্ত দায় 18 কোটি মানুষের ঘাড়ের উপর পড়েছে। আপনি আমি যার যার অবস্থানে বসে টের পাচ্ছি জীবন কত কঠিন। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।